স্টার্ট। ওকে, হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি ডক্টর শরীফুল হালিম। আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে 2014 সালে MBBS পাস করেছি। আমি তোমাদের সাথে গত কিছু ভিডিওতে আমি আলাপ করেছি যে কীভাবে প্যাথোলজি, ফার্মাকোলজি রিটেন আগে পড়তে হবে। সো সেই ধারাবাহিকতায় আজকে আমার ভিডিওটার উদ্দেশ্য হলো তোমাদের নেক্সট যে লাস্ট পরীক্ষা, মানে মাইক্রোবায়োলজি রিটেন পরীক্ষা, সেই জন্য কীভাবে পড়বে। সো আজকে হলো 8 তারিখ, সো কালকে 9 তারিখ। কালকে থেকে তুমি পড়া শুরু করতে পারবে আশা করি। সো 9, 10, 11 এই 3টে দিন তুমি পাচ্ছ। এই 3 দিনের মধ্যে তুমি ধরো 6টা স্টাডি সেশন পাবা। এই 6টা স্টাডি সেশনের মধ্যে আমি যেটা মনে করি যে তোমার প্রথম 4টা স্টাডি সেশনে তুমি একবার রিভিশন দাও এবং লাস্ট 2টা স্টাডি সেশন তার মধ্যে তুমি একটা নেক্সট টাইম মানে সেকেন্ড রিভিশন দাও। সো সবগুলো সাবজেক্টই যেরকম 4টা ডিভিশন ছিল, মাইক্রোবায়োলজিতে এরকম 4টা ভাগ আছে। তবে সবচেয়ে ভালো হয় তুমি যদি জেনারেল ব্যাকটেরিওলজি শুরু করো। ধরো 9 তারিখ সকালে জেনারেল ব্যাকটেরিওলজি পড়লে, রাতের বেলা সিস্টেমিক ব্যাকটেরিওলজি। নেক্সট 10 তারিখ সকালে তুমি প্যারাসাইটোলজি প্লাস মাইক্রোবায়োলজি পড়লে এবং শেষ করলে তুমি ইমিউনোলজি এবং বায়োলজি দিয়ে। এইভাবে তুমি একবার রিভিশন দিতে পারো। সো এই সিকোয়েন্সটা হলো একটা আরবিট্রারি সিকোয়েন্স। সো যদি তোমার কোনো একটা বিষয়ে স্পেসিফিক উইকনেস থাকে তুমি ওইটা দিয়ে শুরু করতে পারো। এটা তোমার ঠিক তোমার নিজের উপর। জাস্ট আমি যে বললাম একটা আইডিয়া নেওয়ার জন্য। আর নেক্সট যে লাস্ট 3টা আছে মানে হলো যে 11 তারিখ। 11 তারিখ সকালে তুমি 3টা পার্ট, রাতে তুমি 3টা পার্ট পড়ে ফেলো এবং অবশ্যই তুমি এমসিকিউটা অবশ্যই এর মধ্যে পড়বে। সো যেটা ভালো হয়, তুমি যখন প্রথমবার পড়া শুরু করো তখন বোর্ডে যেসব কোয়েশ্চেন খুব কমনলি আসে সেটাই পড়তে হবে। আমি আগেও বলেছি, এবারও বলতেছি। সো এবার আমি কিছু স্পেসিফিক টপিকের কথা বলবো যেগুলো থেকে কোয়েশ্চেন খুব বেশিবার হয় এবং এগুলো পড়লে আশা করি যে তোমার জন্য পড়াটা অনেক বেশি সহজ হয়ে যাবে, বার্ডেনটা অনেক কমে যাবে। সো যদি আমরা জেনারেল ব্যাকটেরিওলজির কথা চিন্তা করি, সো ধরো একটা ব্যাকটেরিয়ার স্ট্রাকচার যদি তুমি চিন্তা করো যে একটা ব্যাকটেরিয়ার বাইরে আছে সেল ওয়াল। সো সেল ওয়াল থেকে কয়েকটা কোয়েশ্চেন আসে। স্পেশালি সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হলো গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ সেলের মধ্যে কী ডিফারেন্স। ব্যাকটেরিয়া থেকে আরেকটা কোয়েশ্চেন আসে সেটা হলো ক্যাপসুল। সো ক্যাপসুল সম্পর্কে দু একটা কোয়েশ্চেন আছে, তো ক্যাপসুল সম্পর্কে একটু ভালো করে পড়াশোনা করবে। আর অনেক সময় দেখা যায় যে প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক এটা সবাই পারে, কিন্তু ভালো করে আইডিয়া না থাকায় বা ভালো করে প্র্যাকটিস না করে দেখা যাচ্ছে পরীক্ষায় খুব ভালো লিখতে পারে না। সো জিনিসটা অনেক সিম্পল, কিন্তু তুমি প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক যে ডিফারেন্সটা সেটা তুমি ভালো করে পড়বে। সো ধরো আমরা যদি ব্যাকটেরিয়া সেল নিয়ে আর একটু উপরের দিকে যাই, ব্যাকটেরিয়া সেল যখন একটা মানুষকে ইনফেক্ট করে বা যে কোনো একটা অ্যানিমালকে ইনফেক্ট করে তখন ওই সেলটা ডিফারেন্ট স্টেজে যায়। ধরো তার যে গ্রোথ, সেই গ্রোথটা ডিফারেন্ট স্টেজে হয়। সো তার যে গ্রোথ সাইকেল সেটা যদি তুমি পড়ো সেটা আমার ভালো হবে খুব, এবং এটা খুব কমনলি এই কোয়েশ্চেনটা আসে। সো গ্রোথ সাইকেল এবং গ্রোথ সাইকেলের ডিফারেন্ট পার্ট এগুলো ভালো করে পড়তে হবে। এবং গ্রোথ সাইকেল তুমি যদি স্টপ করতে চাও তোমার লাগবে অ্যান্টিবায়োটিক। সো অ্যান্টিবায়োটিকের একটা জেনারেল মেকানিজম অফ অ্যাকশন, সেটা একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অলরেডি তুমি ফার্মাকোলজিতে পড়েছো, বাট তারপর তুমি আরেকবার যদি দেখো এই কোয়েশ্চেনটা আসতে পারে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এবং অ্যান্টিবায়োটিকের মেকানিজমে আমার একটা সিম্পল লেমনিক্স আছে। ধরো যেসব অ্যান্টিবায়োটিক তোমার ব্যাকটেরিওস্ট্যাটিক, আর মানে তার মানে হলো যে প্রোটিন সিনথেসিস ইনহিবিট করে, তাদের মধ্যে আমার একটা নেমনিক হলো যে বাই অ্যাট 30 মানে 30 দিয়ে কিনবে অ্যান্ড সেল অ্যাট 50 মানে 50 দিয়ে বিক্রি করবে। সো জিনিসটার এক্সপ্লেনেশন হলো এরকম যে অ্যামিনোগ্লাইকোসাইডস এ, টেট্রাসাইক্লিন টি, এট। সো এরা হলো 30S রাইবোজোমাল 7 এটা কাজ করে। আর তারপরে ওই পাশে ক্লোরামফেনিক্যাল, ক্লিন্ডামাইসিন, ইরাক্ট্রোমাইসিন, লেনাজোলিক, সো সেল, এরা সবাই কাজ করে হলো 50F রাইবোজোমাল 7। সো এই সিম্পল নেমনিক তোমাদের কাজে লাগতে পারে। আর নেক্সট তোমার লাগবে কিভাবে রেজিস্ট্যান্স ডেভেলপ করে। কোনো একটা অ্যান্টিবায়োটিক যখন দাও কীভাবে রেজিস্ট্যান্স ডেভেলপ করে, একটা সিম্পল মেকানিজম, জাস্ট কমন অ্যান্টিবায়োটিকের কমন প্যাটার্ন অফ রেজিস্ট্যান্স, একদম ভিতরে পড়া দরকার নেই, জাস্ট সুপারফিশিয়াল। ওকে, নেক্সট হলো জেনারেল ব্যাকটেরিয়ালজি একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, কিছু ডেফিনিশন, যেমন হলো যে স্টেরিলাইজেশন কীভাবে করতে হয়, স্টেরিলাইজেশন ডেফিনিশন কী, ডিসইনফেকশনের ডেফিনিশন কী, এবং এগুলোর স্পেসিফিক কিছু জিনিস যে কোন ম্যাটেরিয়াল কী দিয়ে স্টেরিলাইজ করতে হয়, জাস্ট স্পেসিফিক, আর কিছু এর বাইরে তেমন কিছু লাগবে না। আর নেক্সট যদি তুমি চিন্তা করো সিস্টেমিক ব্যাকটেরিওলজি, এটা সিলেবাস অনেক বড়, কিন্তু তুমি এটাকে অনেক ছোটো করে নিয়ে আসতে পারো। যেমন ধরো স্পেসিফিক কিছু ভাগ, গ্রাম পজিটিভ কক্কায়ের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হলো স্ট্যাফিলোকক্কাস। স্ট্যাফিলোকক্কাস তুমি জানো, স্ট্যাফিলোকক্কাস এবং স্ট্রেপ্টোকক্কাসে খুব ইজিলি তুমি ল্যাব ডায়াগনোসিস করতে পারবে। আরেকটা জিনিস যেটা লাগবে সেটা হলো স্ট্যাফিলোকক্কাসের ক্ষেত্রে এমআরএসটা ভালো করে পড়বে। আর স্ট্রেপ্টোকক্কাসের ক্ষেত্রে ল্যান্ড স্প্লিট ক্লাসিফিকেশন যেটা আছে, আলফা হেমোলাইটিক, বিটা হেমোলাইটিক, গামা হেমোলাইটিক, এই ক্লাসিফিকেশনটা খুবই ইম্পর্টেন্ট। এবং রিউমাটিক ফিভারটা কীভাবে হয়, প্যাথোজেনেসিসটা কী, সেটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এবং এই কোয়েশ্চেনটা তুমি এখানে পড়লে তোমার প্যাথোলজিতেও কাজে লাগবে। মোস্ট প্রবলি তুমি অলরেডি প্যাথোলজির জন্য এটা পড়েছো, সো আই থিঙ্ক ওইটা তোমাকে হেল্প করবে। আর নেক্সট তুমি চিন্তা করো গ্রাম নেগেটিভ কক্কায়ের মধ্যে নেইসেরিয়াগুলো খুব ইম্পর্টেন্ট, স্পেশালি নেইসেরিয়া গনোরিয়াটা খুব কমনলি আসে। সো নেইসেরিয়া গনোরিয়া এবং নেইসেরিয়া মেনিনজাইটিস যেটা আছে, এই দুইটা অর্গানিজমের তোমার ল্যাব ডায়াগনোসিস খুব ইম্পর্টেন্ট।
আর নেক্সট তুমি গ্রাম নেগেটিভসের মধ্যে অ্যান্টারোব্যাকটেরিয়াসিস জেনারেল ক্যারেক্টারিস্টিক্স লাগবে, এবং অ্যান্টারোব্যাকটেরিয়াসের মধ্যে স্পেসিফিক অর্গানিজম যদি চিন্তা করা হয় তার মধ্যে সালমোনেলাটা খুব বেশি ইম্পর্টেন্ট। টাইফয়েড ফিভার। সো টাইফয়েড ফিভারের প্যাথোজেনেসিস, টাইফয়েড ফিভারের ল্যাব ডায়াগনোসিস খুব খুব ইম্পর্টেন্ট, এটা আসতেই পারে। সো ল্যাব ডায়াগনোসিসের মধ্যে একটা সিম্পল নেমোনিক সবাই যেটা ইউজ করে স্পেশালি ক্লিনিশিয়ানরা, সেটা হলো বাসু, BASU। সো এটা হলো যে ডিফারেন্ট টাইম পিরিয়ডে তুমি কোন টেস্টটা করলে তুমি বুঝতে পারবে। তুমি ফার্স্ট উইক যদি চিন্তা করো, ফার্স্ট উইকে হলো ব্লাড কালচার বা বি, নেক্সট উইক মানে সেকেন্ড উইকে হলো A অ্যাগ্লুটিনেশন টেস্ট, ভিটাল টেস্ট, থার্ড উইক এবং ফোর্থ উইকের জন্য স্টুল এবং ইউরিন কালচার। সো বাসু ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইক অ্যান্ড ফোর্থ উইক। সো এটা ইট ক্যান হেল্প ইউ। আর নেক্সট হলো শিগেলা। শিগেলা মোটামুটি ইম্পর্টেন্ট, শিগেলা, ভিব্রিও কলেরি এবং হলো হেলিকোব্যাক্টার। সো এই সবগুলোরই প্যাথোজেনেসিস লাগবে এবং ল্যাব ডায়াগনোসিস লাগবে, এর বাইরে তেমন কিছু লাগবে না। আর নেক্সট আমার স্পেশাল অর্গানিজমের মধ্যে অ্যাসিড ফাস্ট অর্গানিজমের মধ্যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস লাগবে। টিউবারকুলোসিস থেকে যেটা খুব বেশি ইম্পর্টেন্ট সেটা হলো যে টিউবারকুলোসিসের প্যাথোজেনেসিস, স্পেশালি পালমোনারি টিউবারকুলোসিস কীভাবে হয় অলরেডি তোমার একটা আইডিয়া আছে সিস্টেমিক প্যাথোলজি পড়ার সময়, এটা আবার একটু রিভিউ করো কারণ এটা আসতে পারে। নেক্সট হলো টিউবারকুলোসিসের ল্যাব ডায়াগনোসিস কীভাবে করবে, এবং টিউবারকুলোসিসের মধ্যে আরেকটা স্পেশাল কেস যদি চিন্তা করো টিউবারকুলার মেনিনজাইটিস। সো মেনিনজাইটিস কীভাবে ল্যাব ডায়াগনোসিস করতে হয় সেটা ইম্পর্টেন্ট। এবং এটা দেখবে যে এই টপিকটা তুমি যখন ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি পড়বে ওখানে দেখবা যে ভাইরাল, ব্যাকটেরিয়াল এবং টিউবারকুলার মেনিনজাইটিস এগুলো ডিফারেন্স আছে। সো তুমি যদি এখানে এই কোয়েশ্চেনটা পড়ো, এই কোয়েশ্চেনটা পড়ার সময় একটু তুমি যদি ক্লিনিক্যালটার সাথে ইন্টিগ্রেট করো, সো তোমার এটাকে হেল্প মনে রাখতে হেল্প করবে এবং জিনিসটা আসলে ইজি হয়ে যাবে অনেক বেশি। আর আরেকটা স্পেশাল অর্গানিজম স্পাইরোকিটস। স্পাইরোকিটসের হলো স্পেশালি ক্লাসিফিকেশন লাগবে, আর হলো যে ডিজিজগুলা সিফিলিসের ডিজিজগুলো প্রাইমারি সিফিলিস, সেকেন্ডারি টারশিয়ারি সিফিলিস কোনটা কি, এবং সিফিলিসের ল্যাব ডায়াগনোসিস খুব বেশি ইম্পর্টেন্ট, স্পেশালি ওই টেস্টগুলো খুব বেশি ধরে। VDRL এবং TPS কোনটার অ্যাডভান্টেজ কি, কোনটা ডিসঅ্যাডভান্টেজ কি, কোনটা মোর স্পেসিফিক। সো এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সো এইটাই মেনলি ব্যাকটেরিওলজির একটা সিম্পল ওভারভিউ। আর যদি আমরা প্যারাসাইটোলজি চিন্তা করি, প্যারাসাইটোলজিতে বাংলাদেশে যেসব প্যারাসাইটিক ডিজিজ খুব কমন সেগুলো খুব বেশি আসে। যেমন ধরো কেস আসে খুব বেশি, যেমন বান্দরবান থেকে কোনো একটা পেশেন্ট আসতেছে, সো এটা মোস্ট লাইকলি ম্যালেরিয়া। ময়মনসিং থেকে কোনো একটা পেশেন্ট আসতেছে, তো মোস্ট লাইকলি এটা কালা জ্বর। দিনাজপুর থেকে একটা পেশেন্ট আসতেছে, সো মোস্ট লাইকলি এটা ফাইলেরিয়া। সো এই টাইপের কিছু কেস তোমার আসে, অথবা যা সিম্পল ল্যাব ডায়াগনোসিসগুলো আসে। সো এই সবগুলো ডিজিজের ল্যাব ডায়াগনোসিস খুব বেশি ইম্পর্টেন্ট। আর স্পেসিফিক চিন্তা করলে ম্যালেরিয়াতে সেরেব্রাল ম্যালেরিয়ার প্যাথোজেনেসিস এবং সেরেব্রাল ম্যালেরিয়ার তোমার ক্লিনিক্যাল ফিচার খুব বেশি ইম্পর্টেন্ট। সো এই কোয়েশ্চেনটা খুব ভালো করে পড়বে। আর ম্যালেরিয়াতে একটা কোয়েশ্চেন খুব আসে, সেটা হলো প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম এবং ভাইবাক্সের মধ্যে ডিফারেন্স। এটা কেমন কী কী ডিফারেন্স আছে, স্পেশালি ব্লাড পিকচারের ডিফারেন্স কি, PVF এ কেমন দেখা যায়, এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে MCQ আসতে পারে। আর কালাজ্বর থেকে ল্যাব ডায়াগনোসিসটা আসে, আর স্পেসিফিক একটা জিনিস আসে PKDL। সো PKDLটা তোমার এখানেও ইম্পর্টেন্ট, এবং অন্য জায়গায় ধরো আরেকটা জিনিস চিন্তা করলে সেটা হলো যে ফাইলেরিয়াসিস। ফাইলেরিয়াসিসে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো যে এলিফ্যান্টিয়াসিসের প্যাথোজেনেসিসটা কি, পা কীভাবে ফুলে যায়, এই মেকানিজমটা লাগবে। এবং স্পেসিফিক ডায়াগনস্টিক টেস্ট যেটা প্রোভোকেশন টেস্ট, এটা তুমি একটু ভালো করে পড়ো যে কীভাবে করা হয়, ডায়ারিথাল কার্বামাইজিন কখন দেওয়া হয়, কখন ব্লাড ড্র করা হয়, সেটা একটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন আসতে পারে। এটা স্যাররা খুব পছন্দ করে কেন জানি এটা। আর প্যারাসাইটোলজির মধ্যে আদার প্যারাসাইটগুলো যেমন GI প্যারাসাইট যেগুলো, সেগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো অ্যান্টামিবা। সো অ্যান্টামিবা হিস্টোরি থেকে সব কিছু পড়তে হবে। ইনফেক্টিভ ফর্ম কি, কীভাবে প্যাথোজেনেসিস হয়, ব্যাসিলারি অ্যামিবিক ডিসেন্ট্রি কি, অ্যামিবিক ডিসেন্ট্রির সাথে ব্যাসিলারি ডিসেন্ট্রির ডিফারেন্স কি, অ্যামিবিক ডিসেন্ট্রি কীভাবে ল্যাব ডায়াগনোসিস করবে। তারপরে হলো এখানে ধরো অ্যান্টামিবা থেকে কীভাবে হয় হ্যাপাটিক অ্যাবসেস হয়, লিভার অ্যাবসেস হয়, অ্যামিবিক লিভার অ্যাবসেস হয়, সেটার প্যাথোজেনেসিস লাগবে, সেটা ল্যাব ডায়াগনোসিস লাগবে। সো অ্যান্টামিবা থেকে সব কিছু, ইচ অ্যান্ড এভরিথিং, স্টাডি এভরিথিং। ওকে, নেক্সট আরেকটা জিনিস লাগবে সেটা হলো জিয়ার্ডিয়া। জিয়ার্ডিয়া ল্যাব ডায়াগনোসিস করলেই হবে। আর আদার যেসব প্যারাসাইট আছে, নেমাটোড যেগুলো আছে, যেমন হুকওয়ার্ম থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হলো হুকওয়ার্ম থেকে কীভাবে অ্যানিমিয়া হয়। তারপরে অ্যাসকারিয়াস থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হলো অ্যাসকারিয়াসের কি ক্লিনিক্যাল ইফেক্ট, অ্যাসকারিয়াসের কারণে কী কী প্রবলেম হয়, কমপ্লিকেশনস কি ডেভেলপ করে। আর আরেকটা আছে যে সেটা হলো অ্যান্টারোবিয়াস ভার্মিনিকুলারিস, গুড়াকৃমি যেটা বাংলায় বলে। সো গুড়াকৃমির ল্যাব ডায়াগনোসিস লাগবে। এবং ওই অ্যান্টারোবিয়াস একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা অদ্ভুত, সেটা অটো ইনফেকশন। সো অটো ইনফেকশনটা কী এবং অটো ইনফেকশনটা কীভাবে হয়, সো এটা একটা ইম্পর্টেন্ট টপিক, আসলে একটা মজার টপিক। সো অবশ্যই এটা পড়বে। আর এটাই হলো তোমার প্যারাসাইটোলজির একটা বেসিক ইয়ে। আর কিছু স্পেসিফিক এক্সট্রা কোয়েশ্চেন আসে, যেমন হলো ল্যাগনেরিয়া ফাউলারি রুট অফ ট্রান্সমিশন কি, মোড অফ ট্রান্সমিশন কি, সেটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আর আমরা যদি আরেকটা টপিক চিন্তা করি, ভাইরোলজি খুবই ছোট। ভাইরোলজিতে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো তোমার হেপাটাইটিস B এবং হেপাটাইটিস
হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি এগুলো ল্যাব ডায়াগনোসিস, স্পেশালি বিটা খুব বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি আসে। বি ল্যাব ডায়াগনোসিসে জানতে হবে যে কোনটা স্ক্রিনিং টেস্ট, কোনটা কনফার্মেটরি টেস্ট। এবং বি এর ল্যাব ডায়াগনোসিস আপনি জানতে হবে উইন্ডো পিরিয়ড কি, উইন্ডো পিরিয়ডে তুমি কীভাবে ল্যাব ডায়াগনোসিস করবে একটা পেশেন্টের। বি এর অনেক কেস দেওয়া থাকে, দেখা যাচ্ছে প্রফে একটা কেস থাকে বি এর। আর এইচআইভি থেকে যেটা লাগবে ল্যাব ডায়াগনোসিস, কোনটা স্ক্রিনিং টেস্ট, কোনটা কনফার্মেটরি টেস্ট, এইচআইভি প্যাথোজেনেসিস। সো এই কোয়েশ্চেনগুলো পড়লে ভাইরোলজির সবচেয়ে ইম্পর্টেন্ট মানে কোর টপিকগুলো কভার করা হবে। আর ইমিউনোলজি চিন্তা করো, ইমিউনোলজিতে মোস্ট ইম্পর্টেন্ট কিছু ডেফিনিশনস, যেমন ধরো অ্যান্টিজেন্স ডেফিনিশন কি, ইমিউনোজেন কি এবং অ্যান্টিবডি কি, এগুলো ডেফিনিশনগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। এবং ক্রাইটেরিয়া, ধরো একটা স্ট্যান্ডার্ড ইমিউনোজেনের ক্রাইটেরিয়া কী হতে পারে, একটা আইডিয়াল ইমিউনোজেন বা আইডিয়াল অ্যান্টিজেনের ক্রাইটেরিয়া কী হতে পারে। আর অ্যান্টিবডি থেকে কোয়েশ্চেন সবসময়ই আসে। অ্যান্টিবডির মধ্যে ধরো 5টা গ্রুপের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্টিবডি যেটা সেগুলো আইজিএম এবং আইজিজি। সো এইগুলা কখন বাড়ে, কী কাজ করে এবং এগুলোর দুইটার মধ্যে ডিফারেন্স কি, মানে কম্পেয়ার কন্ট্রাস্টটা, এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আর আদার ইমিউনোলজি আদার টপিকের মধ্যে একটা ইম্পর্টেন্ট টপিক হলো হাইপার সেন্সিটিভিটি। সো হাইপার সেন্সিটিভিটির ডেফিনিশনটা খুব বেশি আসে এবং হাইপার সেন্সিটিভিটি ক্লাসিফিকেশন। তো যারা সিম্পলি যদি বলি যে টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি এক্সাম্পল কি, ব্রঙ্কিয়াল অ্যাজমা মোস্ট ইম্পর্টেন্ট। টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি মোস্ট ইম্পর্টেন্ট হলো তোমার রিউমাটিক ফিভার। টাইপ 3 হাইপার সেন্সিটিভিটি মোস্ট ইম্পর্টেন্ট হলো এজিএম, আই মিন পোস্ট স্ট্রেপ্টোকক্কাল অ্যাকুট গ্লোমেরুলোনেফ্রাইটিস। আর টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি যেটা মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম্পল সেটা হলো টিউবারকুলোসিস, স্পেশালি পালমোনারি টিউবারকুলোসিস। আর আদার টপিকের মধ্যে ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি আছে। সো ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি থেকে মেইনলি যেটা আসে সেটা হলো তোমার ব্লাড কালচার। ব্লাড কালচার এবং মেনিনজাইটিস, এই দুটো টপিক থেকে কোয়েশ্চেনগুলো আসে। সো ব্লাড কালচার ইন্ডিকেশন কি, প্রসিডিউর কি। মেনিনজাইটিসের মধ্যে যেটা আসে সেটা হলো যে 3টা মেনিনজাইটিস, মানে ভাইরাল, ব্যাকটেরিয়াল এবং টিউবারকুলার, এর মধ্যে কি কি ডিফারেন্স, কম্পেয়ার কন্ট্রাস্ট। সো এগুলোই হলো খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হলো জেনারেল ব্যাকটেরিওলজিতে কক্স পোস্টুলেটটা ইদানিং স্যার এটা খুব পছন্দ করতেছে, আমাদের সময় স্যার খুব পছন্দ করতো না, বাট ইদানিং এটা খুব বেশি আসতেছে এই কোয়েশ্চেনটা। তো এই কোয়েশ্চেনটা একটু ভালো করে পড়ো। সো আই থিঙ্ক এইগুলো যদি পড়ো তাহলে তোমার খুব সুবিধা হবে তোমার পড়াশোনা গুছিয়ে নিতে। আরেকটা কাজ করবে, তুমি যখন প্রথমবার রিভিশন দেবে তখন ছোটো ছোটো করে ল্যাব ডায়াগনোসিসগুলো লিখে ফেলবে, ছোটো ছোটো করে। যেমন ধরো একটা ব্যাকটেরিয়াল ল্যাব ডায়াগনোসিস লিখতে চাচ্ছ, জাস্ট তোমার গ্রাম স্টেইনে কি আসে, কালচার মিডিয়া কোনটা ইউজ করতে হয়, স্পেশাল 2-একটা টেস্ট, অক্সিডেজ টেস্ট বা ক্যাটালাইজ টেস্ট, এভাবে যদি ছোটো করে নোট করে ফেলো, সেকেন্ড টাইম যখন রিভিশন দিবে তখন তোমার কাজটা অনেক সহজ হয়ে যাবে, নাহলে কিন্তু অনেক বেশি মনে হবে। সো আশা করি তো এই ভিডিওটা তোমাদের হেল্প করবে। আমি নেক্সট আরও ভিডিও করবো তোমাদের ভাইবার জন্য, আশা করি ওই ভিডিওগুলো তোমরা দেখবে। এবং এই ভিডিওকে ইমপ্রুভ করার জন্য তোমাদের যদি কমেন্ট থাকে, এক্সট্রা কিছু অ্যাড করতে হয় বা কোনো কিছু বাদ দিতে হয়, সেটা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে জানাবে অথবা প্ল্যাটফর্মে জানাবে। ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।